অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন শওকত আলী রচিত উপন্যাস প্রদর্শী প্রাকৃতজন এর ৭ম পর্ব। প্রথম রাত্রে মায়াবতীর লজ্জা। প্রথম রাত্রে মায়াবতীর লজ্জা হচ্ছিল। বিবাহের পর মাসাধিকাল তার স্বামীগৃহে অতিবাহিত করেছে। স্বামীর সঙ্গে প্রথম কদিন তার ভয় হতো, বিশেষত দেহ মিলনের ব্যাপারটা তাকে রীতিমতো পীড়িত করত। পুরুষ মানুষ যে ওই একটি বিষয় বই অন্য কিছু চায় না, এটা বুঝতে পেরে সে তখন মনে মনে কষ্ট পেয়েছে। কিন্তু অল্প কদিন পরেই সে অনুভব করে যে তার স্বামী তার কাছে আরও কিছু চায়, কিন্তু সেটা যে কী বস্তু তা সে বুঝে উঠতে পারে না। ওই সময় সে কখনোই পায়নি। তারপর বসন্ত দাস হঠাৎ বাণিজ্য যাত্রা করে। শুরু হয় তার বিরহ যাপন। স্বামী সঙ্গীহীনা না হলে স্বামী যে কী বস্তু তা কোনো নারীর পক্ষে বোঝা সম্ভব নয়। সে নিজেও প্রথম দিকে বোঝেনি, বুঝল ৭-৮ মাস পর। ৭-৮ মাস পর আবার স্বামী সঙ্গ। তবুও প্রথম দিন তার লজ্জা কাটছিল না। শুধু লজ্জা নয়, সেই সঙ্গে সে আবার প্রবল আকর্ষণও অনুভব করছিল। তদুপরি একটি দুর্বহ কষ্ট, প্রণয় ভারের কষ্ট। সুতরাং ওই প্রকার নানাভাবে মিশ্রিত বিচিত্র একটি মানসিক অবস্থা নিয়ে সে শয্যাপার্শ্বে দাঁড়িয়েছিল। প্রকোষ্ঠে ধূপ জ্বলছিল। দীপাধারী প্রদীপ শিখাটি ছিল উজ্জ্বল, শয্যা কোমল এবং দগ্ধ ফেনুনি। উপাধান স্কিদের, তাতে আবার সুচারু সূচিকর্ম, একটি লতিকা, দুটি পত্র, একটি কলিকা, এই রূপচিত্রণ। ওদিকে বক্ষের কঙ্গুলি সেদ সিক্ত হয়ে যাচ্ছিল। এক একবার মনে হচ্ছিল গবাক্ষ উন্মুক্ত করে। কিন্তু রাত্রি তখনও গম্ভীর হয়নি, এই কথা স্মরণ হয় তাকে বিরত থাকতে হয়েছে। সে জানে কৌতূহলী রমণীরা বাইরে অপেক্ষা করে আছে। গবাক্ষ অর্গলমুক্ত করলেই তারা একত্রে হেসে উঠবে। ওইভাবে সেদাপ্লুত হতে থাকলে কুমকুমবিন্দু এবং চন্দনলতিকার কি দশা দাঁড়াবে ভেবে তার কান্না পাচ্ছিল। কেন যে দক্ষাননা লীলাবতী তাকে এমন করে সাজিয়ে দিল? তাম্বুল রাগে উষ্ঠ রঞ্জিত করার জন্য তাকে ২-৩ বার তাম্বুল চর্বণ করতে হয়েছে। শেষ তাম্বুলটিতে আবার মৃগনাভি চূর্ণ প্রযুক্ত ছিল। সে বুঝেছিল অতিমাত্রায় সেদাক্ত হওয়ার কারণ ওইটিই। বারেক সে মনে মনে প্রগল্ভা হচ্ছিল, বারেক আবার লজ্জায় মরমে মরে যাচ্ছিল। তার মনে হচ্ছিল প্রকোষ্ঠের বাইরে যায়, কেননা এমন রীতির কথা তো সে কখনো শোনেনি। পিতৃগৃহে কন্যা শয়নগৃহে অপেক্ষা করবে স্বামীর জন্য, এমন কি হয়? লোকটা মায়াবতীকে জানিয়ে গেল, আমি এখনই আসছি। কিন্তু তার সেই এখন কি এতক্ষণেও হয়নি? বসন্ত দাস শয়নগৃহে বেশ বিলম্বে আসে। কক্ষে প্রবেশ করেই স্ত্রীকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সেও তার পশ্চাতে দাঁড়ায়। দাঁড়িয়ে কৌতুকে ঈষৎ হাসে। তারপর মায়াবতীর স্কন্ধদেশ স্পর্শ করে ডাকে, হলুদ পক্ষীটি আমার। মায়াবতী অপ্রস্তুত। এ কি সম্ভাষণ! ছি! পূর্বদেশ অঞ্চল থেকে কি এই আচরণ শিক্ষা করে এসেছে? ক্ষণকাল পরে কানের কাছে উষ্ণ শ্বাস পড়ে এবং শোনে, হলা পিয়া সহি। মায়াবতী উষ্ঠ দংশন করে। না, এই নির্বোধের সম্ভাষণে সে সাড়া দেবে না। কিন্তু নির্বোধ নিরস্ত হয় না। সে সম্মুখে এসে দাঁড়ায় এবং অবগুণ্ঠন উন্মোচন করতে চায়। তখন তার অক্ষিপক্ষ আপনা থেকে নির্মিলিত হয়ে এসেছে। আর ওই মুহূর্তটিতে বসন্ত দাস গভীর স্বরে ডাকে, মায়া, আমার মায়াবতী। ওই ডাকে মায়াবতীর অন্তরাত্মা আমূল কম্পিত হয়। শরীরের ভার যেন পদযুগল আর ধারণ করতে পারে না। তার চক্ষুর উন্মিলিত হয়, কিন্তু দৃষ্টি বিনতই থেকে যায়। আমার মুখপানে চাও মায়াবতী। প্রণয়ের প্রার্থনা যেন অনুশীলন সিদ্ধ একেবারে কুশলী প্রণয়ী। না জানি কত রমণীর মানভঞ্জনে এই বাক্য প্রয়োগ করে এসেছে। মায়াবতী মনের ভিতরে কোথায় যেন ক্ষীণ একটা কণ্টক দর্শন অনুভব করে। শ্বেত তখন আর বিন্দুতে থেমে নেই, একেবারে স্রোতধারা হয়ে নেমে আসছে। সে পুনরায় মুখ নত করে। এই যদি তোমার আচরণ হবে, তাহলে কি কারণে এই কবরী বন্ধন বলো? কেন এই কুরবক আর শিরিষ? কেন এই পট্টবস্ত্র? কি প্রয়োজনে কণ্ঠে এই স্বর্ণমালা, সুদৃশ্য কথলি? কেন কুমকুম, চন্দন এবং অলকন্ত কোনো কাজে লাগবে না বলো?
অতিশয় নীচ। মায়াবতী তখন মনে মনে বলছে, অতিশয় নীচ এই ব্যক্তি যে প্রণয়ের সম্ভাষণকালেও কলহ করতে চায়। স্ত্রীকে নিরুত্তর দেখিয়ে বসন্ত দাস তাকে বাহুপাশে আবদ্ধ করে, বলে, জানো আমি কি করব এই কবরী বন্ধনের? ছি ছি, এ কি নারী পীড়ক! একেবারে অকৃত্রিম দস্যু হয়ে এসেছে পূর্বদেশে বাণিজ্য করে, সে বারেক ভাবে। বাহুপাশ ছিন্ন করে ছুটে পলায়ন করে। জানো এই কুমকুম চন্দনের কি হবে? মাগো, এ বড়ই দুঃশীল। এই নাগর স্বভাব কিভাবে হলো তার? এ তো এমন ছিল না। বসন্ত দাস তখনও হাসে। ততক্ষণে সে তাম্বুল চর্বণ করেছে এবং চর্বণজনিত কারণে সে দাক্ত হতে আরম্ভ করেছে। ওই অবস্থাতেই সে বলে, হ্যাঁ ওই স্থানে গেলেও হতো, কিন্তু সেখানে কি মায়াবতী পাওয়া যায়? এমন মায়াবতী কি আর কোথাও আছে বলো? অতঃপর বসন্ত দাস যা আরম্ভ করল সেই বর্ণনা বাদশায়ন বিস্তৃত এবং অনুপুঙ্খ দিয়েছেন। তার পুনর্বর্ণনা সকলের পক্ষে সম্ভব নয়।